মূর্খ, কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়। তুই তার কি বুঝবি? থামুন, আপনার মতো নরকের কৃমিকীটির কাছে আর নয়। আমি চললাম, আপনি থাকুন আপনার কুৎসিত সাধনা নিয়ে। ঢন করে হেঁটে সেই রাত্রিরেই রওনা দিলাম শ্মশান থেকে। পেছনে সাধু ডেকে বলল, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি, মনে রাখিস। অনেক দূর চলে এসেছি, তখনও পেছন থেকে রাত্রিরের নির্জনতা ভেদ করে সাধুর উলমতের মতো হাসি শুনতে পাচ্ছিলাম। আপনারা শুনছেন অডিও সাসপেন্স স্টোরি। অডিও সাসপেন্স স্টোরিতে আজ আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প বেতাল। তারাদাস বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। ব্যারাকপুরে জন্মগ্রহণ করেন 1947 সালের 15ই অক্টোবর। উনি আমাদের ছেড়ে চলে গেছেন 2010 সালের 18ই জুলাই। তার লেখা কাজল এবং কাজলের পরের পর্ব তৃতীয় পুরুষ। অডিও সাসপেন্স স্টোরিতে আজ আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প বেতাল। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে শুরু করা যাক। দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তারপর বৃষ্টি আর নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে, জোলো বাতাস দিচ্ছে। এমন দিনে মনে একটা কি করি ভাব হয়। দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়ব বলে জমিয়ে রেখেছিলাম। এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম, বাদলার দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করব? স্ত্রীর সঙ্গে গল্প করব? না, 7 বছর বিয়ে হয়ে যাবার পর বাদলার দিনে খোলা জানালার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না। যতই নিষ্ঠুর শোনাক, কথাটা সত্যি। মহাকালের নির্মতা এবং অতীত সুখের দিনের সম্বন্ধে বিশেষভাবে চিন্তা করছি, এমন সময় দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদামাখা রবারের পাংশু ছাড়তে ছাড়তে সে হেসে বলল, এই বর্ষার দিনে বাড়ি বসে করছো কি? যে অস্ত্র নেই তার তৃণ সংগ্রহ করছিলুম ভাই। খুব ভালো হয়েছে তুমি এসেছো, একেবারে মিয়নো দিন, তাই না? কিশোরী বলল, আর বসে কাজ নেই, একটা জামা টামা যা হোক কিছু গলিয়ে নাও। চলো তারানাথ জ্যোতিষের বাড়ি ঘুরে আসি, আর কিছু না হোক 2-1টা আজব গল্প তো শোনা যাবে। এমন দিনেই তো উদ্ভট গল্প জমে। তারানাথের কথা যে কেন আমার আগেই মনে পড়েনি তা ভেবে অবাক লাগলো। বললুম, বসো, ধুতিটা বদলে নিই। পথে বেরিয়ে বললুম, ট্রামে উঠে কাজ নেই, মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে। হেঁটে মেরে দিই চলো, এইটুকু তো পথ। কিশোরীরও মাসের শেষ। 8 পয়সা দিয়ে পাসিংশ কিনে হাঁটতে হাঁটতে দুজনে মঠ লেনে তারানাথের বাড়ি গিয়ে হাজির হলুম। দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি। আমাকে দেখে বলল, কাকাবাবু, আজ আমার লেসের ডিজাইন ভোলেননি তো? আপনি রোজ ভুলে যান। আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে হাতে দিতে চারি হাসি মুখে বাড়ির ভেতরে চলে গেল। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। বহুদিনের মধ্যে তারও এমন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটেনি। গল্পের লোক শ্রোতার মর্ম বোঝে। তক্তপোষে বসতে বসতে তারানাথ বলল, তারপর হঠাৎ যে? বললুম, ভালো লাগছিল না বাড়ি বসে, তাই আড্ডা দিতে চলে এলুম। 2-1খানা গল্প হবে নাকি তারানাথ? তারানাথ স্পষ্টতেই খুশি হলো। তারপর বলল, বসো বসো, জমিয়ে বসো আগে। আর কি খাবে বলো? এই চারি চারি,
এদিকে সন্ধি কি একবার। চারি এসে দাঁড়াতে তারানাথ বলল, যা দেখি চট করে তেল, নুন, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে নিয়ে আয়, পরে চা দিবি। তারপর আমাদের দিকে ফিরে বলল, কি গল্প বলবো? তোমরা তো এসব বিশ্বাস করো না। কিশোরী বলল, আপনি বলেই বসলেন বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই করব তাহলে এতখানি পথ ঠেঙিয়ে হেঁটে এলুম কেন? সে গল্প শোনার লোভে নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আমি বললুম, আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদেরকে অলৌকিক কিছু দেখালেন না। তারানাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বললে, মানে শূন্যে হাত নেড়ে সন্দেশ রসগোল্লা আনা, জলকে মন্ত্র করে শরবত করে দেওয়া। তোমাকে তো একদিন বলেছি ওসব কিছু নিম্ন শ্রেণীর শক্তি। ভেলকি ও কড়ায় গুরুর বারণ ছিল, তবে করিনি কি? করেছি। কম বয়সে ভক্তদের অবাক করার জন্য পয়সা রোজগারের ফিকিরে করেছি কিছু কিছু। বাকি শক্তিও তাতেই গেল। ওতে কিছু নেই বাপু। আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। কিশোরী বলল, আচ্ছা, সাধুরা যে চোখ বুঝে ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পান, এখানে বসে বিলেতে কি হচ্ছে সব বলে দিতে পারে, এসব কি বিশ্বাসযোগ্য? তারানাথ জোর দিয়ে বললেন, নিশ্চয়। সদ্গুরু পেলে ও প্রকৃতির সাধনা করতে পারলে তুমিও পারবে। যেমন? যেমন ধরো, সদ্য কোনো মৃত চণ্ডালের সব থেকে মুন্ডু কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ডু নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের ওপর পর্দাসনে বসে মাথার ওপরে মরা ডাঁড়কাকের বাঁ দিকে ডানা রেখে 1,00,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বক্ষ হতে পারো। কিশোরী বলল, বীজ মন্ত্রটা কি? তারানাথ বললেন, সেটি বলা যাবে না। তন্তে অধিক্ষিত লোকের কাছে সাধনার গ্রহমন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কিনা। চারি তেলে জবজবে মুড়ি মেখে নিয়ে এলো। খেতে খেতে বললুম, আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন? কিশোরী জিজ্ঞেস করলো, তান্ত্রিক আর কাপালিকের পার্থক্য আছে নাকি? তারানাথ বলল, পার্থক্য আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন। জেনেও তোমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, কাপালিক দেখেছি কিছু, কিন্তু একবারের স্মৃতি কখনো ভুলতে পারবো না। তারানাথ যেন অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। বললুম, বলুন না সে গল্প, শুনতে বেশ লাগবে। বলছি এখন, তোমরা খেয়ে নাও আগে। সেসব ভয়াবহ কাহিনী অনেকদিন বাদে মনে পড়ে গেল। এখনো মনে পড়ে গেলে গায়ে কাঁটা দেয়। আমি বললুম, এ ঘটনা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগের? বটেই। আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। তখনও আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি। চা এনেছিস? রাখ এই তক্ত বসেই। নাও, চা খাও। আমরা চায়ে চুমুর দিলাম। তারানাথ গল্প শুরু করলো। আমার বয়স তখন 22-23। বাড়িতে আর ভাল লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করেছিল। সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে। মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শাস্ত্র। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ, ফুলমূল এসব দিয়ে আসত। বউয়েরা ঝিয়েরা বায়না করত মাদুলি তাবিজের জন্য। সাধু কিন্তু কখনো বড়ং দেখায়নি, অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টাও করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি নে, আমার কোনো ক্ষমতা নেই। ভগবানকে ডাক, ভগবান সব ঠিক করে দেবে। বেশি ধরাধরি করলে বলতো, আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্য এবং কারো কাছে পয়সা না নেওয়ার সাধু ওপর আমার কেমন একটা আকর্ষণ জন্মালো। গেলাম একদিন সাধুর বটতলায়। একদিকে বসে আছি, নানা রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে। সাধু সবাইকেই হেসে বিদায় করছে।
এসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চেলাকাঠ তুলে ধুলিতে গুজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বলল, আয়, এগিয়ে এসে বস। আমি সাধুর কাছে এগিয়ে গিয়ে ধুনির একপাশে গিয়ে বসলাম। ধুলির আলোয় সাধু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হবার ইচ্ছে আছে না? আমি কিছু না বলে চুপ করে রইলাম। আমি বললাম, আপনি তো কাউকে কিছু বলেন না, আমাকে এত কথা বলছেন কেন? সাধু একটু চুপ করে বসে থেকে বলল, ওর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু অস্পষ্ট। তার অর্থ কিছু দূর গিয়ে ফিরে আসতে হবে। এই চিহ্ন না দেখতে পেলে তোকে এসব কথা বলতাম না। তোর অধিকার আছে জানার। আমি উৎসুক হয়ে উঠলাম। বললাম, আর কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয়। কিরকম? বছর খানেকের ভেতরে তোর খুব বড় বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়ে তোর, নইলে প্রাণ সংশয় হতে পারত। বললাম, কিরকম বিপদ কিছু বলবেন না? তাহলে তার থেকে বাঁচবো কি করে? সাধু বলল, তা আমিও ঠিক বলতে পারছি না। জানলে নিশ্চয়ই বলতাম। তুই এসে বসবার পর থেকেই আমার মনে কেমন অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে বুঝতে পারছি তোর পিছনে একটা অন্ধকারের স্তব যেন চাপ বেঁধে আছে। আমি চমকে পেছনের দিকে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। আমি বললাম, 1 বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরেও তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পেছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। তার উপর নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বট গাছ, ধুলিতে পটপট করে কাঠের গাঁট পড়বার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া কোনো দিকে কেউ নেই। সাধু বলল, তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনোদিন কোনো বিপদ আসছে বলে মনে হয়, কি কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক, প্রাণটা বেঁচে যাবে। বললাম, কি প্রক্রিয়া সাধুজি? সাধু বলল, নে, ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্রবন্ধন। শিখতে বেশিক্ষণ লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? সাধু একটু হাসলো, তারপর বলল, তুই ঠিক বুঝতে পারবি। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে। বললাম না, সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠবে। আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম, কিন্তু আমি তো পারিনি। আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম। যা, ভালো মন্দ যাই আসুক তুই আগে থেকে আন্দাজ করতে পারবি। আমি হাত জোর করে বললাম, আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেব আপনার কাছে। সাধু ভুরু কুচকে বলল, ওসব হবে টবে না, আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, যা কেটে পড়। আবার কবে আপনার দেখা পাবো? এমনিতে পাবি না, তবে যদি সত্যিই কখনো তোর প্রাণ সংশয় ঘটে, তাহলে তোকে সাবধান করে দেব। তারপরই একটা আধপোড়া কাঠ তুলে নিয়ে ধুনি খুঁচিয়ে দিতে দিতে বলল, যা যা, ভাগ, পালা। বাড়ি ফিরে এলাম। পরদিনই সেই সাধু আস্তানা ভেঙে কোথায় চলে গেল কে জানে। পরদিন বিকেলে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো আধপোড়া কাঠের টুকরো পড়ে আছে। মাসখানেক কাটল, কিছুতেই কিছু যেন আর ভালো লাগে না। কেবলই বাড়ি থেকে বের হয়ে পড়তে ইচ্ছে করে। পথ যেন দারুণ আকর্ষণে টানছে। কেবল যে ধর্মের স্ত্রীও তা নয়, একটা ভবঘুরমি পেয়ে বসল। আরো কিছুদিন এভাবে কাটবার পর একদিন সত্যিই কয়েকটা জামা কাপড়
আর 10 টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে যাবে বাড়িতে। এজন্যে প্রায় সারাদিনই হাঁটতাম, যতটা দূরে গিয়ে পড়া যায়। রাত্রিরে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না। গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, নিজের গরুর দুধ। অতিথিকে যত্ন করতে সে যুগের লোক ত্রুটি করত না। অবক্রম গৃহস্বামী হলে গোয়াল ঘরের একপাশ পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত। সেখানে বসে রাঁধতাম। তারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাওয়ার। কিশোরী প্রশ্ন করল, জিনিসপত্রর দাম তখন কিরকম ছিল? তারানাথ বলল, গাঁয়ের দিকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না, সবই তো গ্রামেই উৎপন্ন হতো। মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাওয়ার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা খাসি কিনে এনে দুজনে রান্না করে খেয়েছিলাম। তাও হরমোহন বারবার বলেছিল আমরা ঠকেছি, আর একটু দরাদরি করলে 8 আনার ভেতরেই হয়ে যেত। আমি অবাক হয়ে বললাম, 10 আনায় একটা আস্ত খাসি? বটেই, সেসব সস্তা গোজের বাজার কল্পনাই করতে পারবে না। দুজনে মিলে গোটা খাসি খেয়ে ফেললেন? তা পারবো না কেন? গাঁয়ের ছেলে, আমাদের খিদেও ছিল, আর অম্বলের ব্যামোতেও ভুগতাম না। আমার খাওয়ার কথা আর কি শুনেছ? আমার বাবার খাইয়ে হিসেবে 10 গ্রামের মধ্যে নাম ডাক ছিল। সে গল্প একদিন বলবো তোমাদের, পরে একদিন। কিশোরী বলল, হ্যাঁ, যে গল্প হচ্ছিল সেটাই হোক। তারানাথ বলতে শুরু করলো, এভাবে কিছুদিন ঘুরে বেড়িয়ে বিরক্ত ধরে গেল। রোজ রোজ অকারণে পথাটা লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দাক্ষিণে ভালো ভালো খাওয়া। শুধু কি খাওয়ার জন্যই বাড়ি থেকে বেরিয়ে এসেছি? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল? কিন্তু যা চাই তা পাই কই? যাই হোক, পথ হেঁটে ক্লান্ত হয়ে একদিন সন্ধ্যাবেলা এক গ্রামে এসে পৌঁছলাম। গ্রামটায় ঘন বসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়ি ঘর, আম জাম বাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ বড় সুন্দর বাড়ি দেখে সেখানে আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পোড়ো চালের বড় বড় 8-10 খানা ঘর, মাঝখানে বিরাট উঠোনে ধানের গোলা, একপাশে গোয়ালে কখানা গরু সাজালের ধোয়ার মধ্যে বসে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির মধ্যে শাঁকে ফু পড়ল। সব মিলিয়ে সম্পূর্ণ গৃহস্থের লক্ষণ ফুটে বেরোচ্ছে। উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি, একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল, কি চাই? বললাম, আগে আমি বিদেশি লোক, রাত্রিটা একটু থাকবার সুবিধে হবে কি? আপনি ব্রাহ্মণ? আরে আসুন আসুন আসুন। লোকটা ব্যস্ত হয়ে আসুন আসুন করে আমাকে দাওয়ায় নিয়ে বসালো, পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘের। মাধব লোক বেশ ভালো। আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠাঁই বসে রইল সামনে, বসে গল্প করে আর বাদে বাদে হুকোটিকে এগিয়ে দিয়ে বলে, সাধুন ব্রাহ্মণের প্রসাদ পাবো। কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের আতথিয়া বড় সুন্দর। ওই যে তুমি আমাকে অত যত্ন করছো, এতে তোমার কি লাভ? জিভ কেটে মাধব বলল, আগে ও কথা বলবেন না। ব্রাহ্মণ দেবতার হাঁড়িতে 2টি চাল দিতে পারছি, সে তো আমার সৌভাগ্য। তবে কথা কি জানেন, সব অতিথি আবার সমান হয় না। এই তো দিন 7 আগে আমাদের বাড়িতে সে এক কাণ্ড। ধোয়া সুগন্ধি আতপ চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে বললাম, কেন, কি হয়েছিল? চুরি টুরি নাকি? তাহলে তো বরং ছিল ভালো। শুনুন না কাণ্ড। এই ঠিক গেল সোমবার বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বলে, তোমার এখানে থাকবো। আমার সাদা মনে কাদা নেই, বললুম থাকুন।
গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিলুম। দিব্যি চেহারা তার, ফর্সা রং, এই মোটা পৈতের গোছা, দেখে কিছু বোঝবার উপায় নেই। নিঃশ্বাসিত কলকাঠি উপুর করে তামাকের গুঁড়ো ঝেড়ে কলকাঠি একপাশে রেখে মাধব বলল, সে রাত্রির কিছু হলো না। পরদিন সকালে সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বলল, কাল যে মেয়েটি রান্নার জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল সে তোমার কে হয়? আমি বললাম, আমার মেয়ে। কেন বলুন তো? তারপর কি বলবো আপনাকে, সন্ন্যাসী যা বলল তা শুনে তো নিমেষে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। বলে কি, তোমার ওই মেয়েটি আমাকে দাও, আমি ভৈরবী করব। ওর শরীরে ভৈরবীর চিহ্ন রয়েছে। আমি অবাক হয়ে বললাম, তারপর? মাধব ঘোষ বলল, তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে গেল। বললুম, যাও ঠাকুর, ব্রাহ্মণ বলে শুধু পার পেয়ে গেলে, নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এই গ্রাম থেকে আর বেরোতে হতো না। সন্ন্যাসী আমার দিকে কটমট করে তাকিয়ে যাওয়ার সময় বলে গেল, কাজটা ভালো করলি না, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত, প্রতিফল হাতে হাতে পাবি। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার, লোকটা আর আসেনি তো? মাধব ঘোষ হেসে বলল, আর তার আসবার সাহস হবে না। সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে। মাধব ঘোষের যত্নের সত্যিই তুলনা নেই। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখলো। আমি লজ্জা পেয়ে বললাম, আবার দুধ কেন? আগে খান ওটুকু, ব্রাহ্মণ সেবা করলে আমারই কল্যাণ হবে। পরদিন সকালে উঠে আমি মাধবের কাছ থেকে বিদায় নিলাম। সে ছাড়তে চায় না কিছুতেই। আমি প্রায় জোর করেই চলে এলাম বলা যায়, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বের হইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খুব খারাপ লাগে। এ পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেব কথা দিয়ে বেরিয়ে এলাম। দুপুরে একটা গঞ্জমতো জায়গায় চিড়ে দুই কিনে খাই, তারপর আবার হাঁটি। প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধে নাগাদ একটা এমন জায়গায় এসে পৌঁছলাম যার তীর সীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ পাদহীন প্রান্তরের মধ্যে দিয়ে একটা ছোট কি নদী তীর তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগোতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে একটা শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা ভাঙা কলসি এসব পড়ে আছে। কিশোরী বলল, ওই নির্জন শ্মশানে এই সন্ধ্যাবেলা আপনার ভয় করল না? না, ভয় করবে কেন? শ্মশান অতি পবিত্র স্থান। সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়। তার উৎপলকে প্রস্থানের পথ সুগম হয়। শ্মশানে ভয় কিসের? যাই হোক, দাঁড়িয়ে চারদিকে দেখছি, হঠাৎ গম্ভীর ভারী গলায় পেছন থেকে কে যেন বলে উঠল, এখানে কি চাই? কি ভয়ানক গলার স্বর! লোহার ড্রামে পাথরকুচি ঢাললে এমন শব্দ হতে পারে। চমকে পেছনে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, মুখময় অযত্নবর্তিত দাড়ি গোফের জঙ্গল, লম্বায় আমার মাথা ছাড়িয়ে আরো 1 হাত, পরনে রক্তম্বর, পায়ে বাউল দেওয়া পুরো খাটের করম। কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম, আমার বিশেষ কোনো দরকার নেই, পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এইমাত্র। কোথায় যাওয়া হবে? কোথাও না, মানে? আগে ঠিক নেই। সাধু কি বুঝলো জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আয় আমার সঙ্গে। সেই ঘনময় অন্ধকারে আমি সাধুর পেছনে চললাম। বেশ খানিকটা হাঁটবার পর দেখি একটা গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর, কাঁথা ইত্যাদি টাঙিয়ে
বেশ ঝুপড়ি মতো বানিয়েছে। বললাম, এইখানে আপনি থাকেন? কেন, অসুবিধেটা কি? সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম, না, অসুবিধে আর কি, তাই বলছি। সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকলো। বেরিয়ে এলো দুটো পাকা কলা হাতে নিয়ে। বলল, এই নাও, খাও। নিলাম। কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে? সাধু হবার ইচ্ছে নাকি? আমি উত্তর না দিয়ে কলা হাতে চুপ করে বসে রইলাম। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব। থাকবি? তারপর সাধু একটা কথা বলল, যা আমাকে আমাদের গ্রামের বটতলার সেই সাধুও বলেছিল। বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, থেকে যা আমার কাছে। আমি একটু ঘাবড়ে পড়লাম। এই সাধুকে দেখে আমার তেমন ভক্তি উদয় হয়নি, বরং কেমন একটু অস্বস্তি হয়েছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইলো দেখে সে ভাব বেড়েছে বই কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার আর চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়ার বাধা কোথায়? সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কোথায়? বললাম, থাকবো। সাধু বলল, বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর তোকে দীক্ষা দেব। কি সাধনা? সে আছে, সময় হলেই জানাবো। তাছাড়া তোর সাহায্যও আমার দরকার হতে পারে। থেকে গেলাম সাধুর কাছে। 2-4 দিন কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে রেখে সারাদিন ঘুরে ঘুরে কি সব সংগ্রহ করে বেড়ায়, বোধহয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিরে বসে অনেকক্ষণ ধরে পুজো আচ্ছা আর জপ তপ করে। সে সময়টা আমি একটু দূরে কাঠকুটো দিয়ে আগুন জ্বেলে মাটির হাঁড়ির ভেতরে ভাত রান্না করি। অনেক রাত্রিরে খাওয়া হয়। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো, এই সাধু একজন কাপালিক। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির। কুপড়ি থেকে ছুরি এনে চড়ুইটার পেট চিরে নাড়ি ভুড়ি বের করলো সাধু। তারপর কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে। আবার ঝুপড়িতে ঢুকে 2খানা একই মাপের মাটির সরা এনে একটাই মরা পাখিটা রেখে অন্যটা দিয়ে চাপা দিয়ে দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে দুটো সরাইয়ের মুখে মুখে জুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এ দিয়ে কি হবে? সাধু সংক্ষেপে বলল, কাজ আছে। তারপর আমার হাতে মুখ বন্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়াও তো এটা, 1 ঘন্টা ধরে পোড়াবে। নাও। রান্না হয়ে গিয়েছিল, কিন্তু আগুন তখনও জ্বলছে। আমি কথা না বলে সরাটা সাধুর কাছ থেকে নিয়ে আগুনে রেখে দিলাম। সাধু বলল, দ্রব্যগুণ বুঝলে? দ্রব্যগুণ এক বিরাট জিনিস, তুমি মানো? বললাম, নিজে প্রত্যক্ষ দেখিনি কখনো। গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি, খেলে অসুখ সেরে যায় তাও দেখেছি, কিন্তু সেসব কথা শুনতে পাওয়া যায়। যেমন বশীকরণ, স্বচ্ছন্দ, সেসব দেখিনি। সাধু হেসে উঠে বলল, বশীকরণ ও আবার একটা কঠিন কিছু নাকি? ওর অনেক রকম উপায় আছে। বেশি জটিল প্রক্রিয়ায় যাওয়ার দরকার কি? একটা সোজা উপায় শিখিয়ে দিই, শোনো। চেষ্টা করলে তুমিও পারবে। আগে কি? যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতায় একটা মন্ত্র বলতে বলতে বাঁ হাতে ধরে ফেলতে হবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ বা যা কিছুর সঙ্গে খাইয়ে দিতে পারলেই সেই লোক কুকুরের মতো তোমার পায়ে পায়ে ঘুরবে। আছে আমার কাছে, দেখবে? সাধু ঝুপড়ি থেকে একটা শুকনো অশ্বত্থ পাতা হাতে করে বেরিয়ে এলো। বলল, ভাদ্র মাসের অমাবস্যায় ধরেছিলাম, থাকো আমার কাছে, এর গুণ দেখিয়ে দেব। 2 দিন আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল ভেঙে নিয়ে এসেছিল।
একদিন সকালে দেখি ছুরি আর দা দিয়ে বসে বসে কেটে তার থেকে একটা পুতুল বানাচ্ছে। নাক, মুখ, চোখ সব শুদ্ধ একটা মানুষের মূর্তি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ দিয়ে কি হবে? এদিনও সাধু রহস্যময় হেসে বলল, কাজ আছে। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না। আরো 3-4 দিন কাটল। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুটো একদিকে জড়ো করছি, সাধু এসে কাছে বসলো, বলল, তুমি প্রকৃতির সংসার শক্তিকে বিশ্বাস করো? আগে ঠিক বুঝতে পারলাম না। প্রকৃতির অনেক রকম শক্তি আছে। যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে। এগুলিতে আমাদের প্রাণ বাঁচে, এগুলি শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ এগুলি হলো সংহারক শক্তি। এছাড়াও নানা ধরনের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে, সাধনার দ্বারা তাদের জাগ্রত করা যায়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের কুড়ো, নিষ্ঠুর অপশক্তি। তার মারক ক্ষমতাও অগাধ। একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অবধি তার নিদ্রা নেই। আমার গা শিরশির করছিল। বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? সন্ন্যাসীর চোখ জ্বলে উঠল। সে বলল, বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করে। এসব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ করে থেকে বলল, আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো, তুমি ভয় পাবে না তো? প্রথমে ভাবলাম বলি হ্যাঁ, তারপর জিনিসপত্র পোটলা করে পালায়। কিন্তু কেমন একটা আকর্ষণ হলো। বললাম, না। না, ভয় পাবো না। আপনি কি এসবই সাধনা করছিলেন? সন্ন্যাসী হেসে বলল, তাই সেদিন রাত্রির যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করলো। জবা ফুলের মালা, রক্তচন্দন এসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো। তারপর সেটাকে কোমর অবধি পুঁতল মাটিতে। তারপর চারদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটাই চন্দনের ছিটে দিতে লাগলো। এসব হলে ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মরার খুলি ছিল, আগেই দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সেই বন্ধ সারাটা কই? আমি সরা এনে দিলাম। সাধু আটাগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল। দেখলাম 3 দিন পোড়ানোতে ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাই এক চিমটি নিয়ে মদে মেশালো সাধু। তারপর টক করে মদটা গলায় ঢেলে দিল। খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট কোটরে গিয়ে যেন 2 টুকরো কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধুনি করো। করলাম। ধুনি বেশ জ্বলে উঠলে সাধু রক্তচন্দন দিয়ে ধুনি পুজো করল। তারপর তামার কষায় গাওয়া ঘি, একটা জবা ফুল আরও কি যেন মিশিয়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া ভাবে ভরে গেল চারদিক। সাধু বিকৃত গলায় হেসে উঠল। সঙ্গে সঙ্গে একটা বিরাট পোড়া গন্ধে ভরে গেল চারদিক। আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি একটা মূর্তি ওঠে, বাতাসে ভর করে ভেসে কোথাও মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেই দিক তাকিয়ে রইলাম। মূর্তিটাকে খুব পরিষ্কারভাবে যে দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকুই দেখতে পেয়েছিলাম তাতেই বুক ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থূল রাত্রির অন্ধকার দিয়ে তৈরি যেন একটা অপছায়া। সাধু বলল, দেখলে ওই বেতাল?
আমি বললাম, কোথায় গেল? সাধু এবার বসে বলল, এদিকে সরে এসো। আমি আসল কথাটা এতদিন তোমাকে বলিনি, আজ বলি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল 20 দূর এক গ্রামে আমি মাধব ঘোষ বলে একজন লোকের বাড়ি রাত্রিরে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে এই কাপালি কি সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল? বটেই, সাধু বলে চলেছে। সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হবার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম। মাধব দিল তো নয়, উপরন্তু আমাকে অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সেই অপমান আমার বুকে কাঁটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও মেরেছিল। আমার গায়ে হাত? আচ্ছা মাধব ঘোষ, এইবার দেখাবো তোমাকে। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? করব কি, করেছি। এই যে বেতাল জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম ওই মাধব ঘোষের বাড়ি। এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল। কি হবে মাধব ঘোষের? আজ তার নিজের ক্ষতি কিছুই হবে না। আজ তার বাড়িতে একটা কিছু করে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি। কাল অমাবস্যা, কাল পূর্ণহিতি দেবহোম করে ওই যে নিমকাঠের পুতুল দেখছ, ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি। তারপর পরশু মাধবের মৃতদেহ পড়ে থাকবে উঠোনে কি আমবাগানের মধ্যে। ভয়ঙ্কর বিভৎস অপমৃত্যু। কেউ কিচ্ছুটি টের পাবে না কোথা থেকে কি হলো। সাধুর মুখখানা এখন আমার কাছে নেকড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য না করতে পেরে বললাম, কিন্তু আপনি অন্যায় করছেন, এটা ঠিক নয়। সাধুর চোখ আবার ধপ করে জ্বলে উঠল। পৈশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? আমার যেন কেমন সাহস এসে গেল। বললাম, নিশ্চয় অন্যায়। আপনি এই কুকর্মে লিপ্ত আছেন জানলে আমি একদিনও থাকতাম না। প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা অধর্ম। মূর্খ, কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়। তুই তার কি বুঝবি? থামুন, আপনার মতো নরকের কৃমি কীটির কাছে আর নয়। আমি চললাম, আপনি থাকুন আপনার কুৎসিত সাধনা নিয়ে। ঢন করে হেঁটে সেই রাত্রিরেই রওনা দিলাম শ্মশান থেকে। পেছনে সাধু ডেকে বলল, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি, মনে রাখিস। অনেক দূর চলে এসেছি, তখনও পেছন থেকে রাত্রিরের নির্জনতা ভেদ করে সাধুর উলমতের মতো হাসি শুনতে পাচ্ছিলাম। এর দিন দুপুর গড়িয়ে গেল। আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছলাম। দেখি সমস্ত বাড়িটা যেন কেমন ঝিমিয়ে আছে, ভেতরে কেউ যেন জেগে নেই। আমার বুকটা ছক করে উঠল। না জানি বেতাল কাল রাত্রিরে কি করে গিয়েছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব, মাধব। ডাক শুনে ভেতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বলল, ঠাকুর মশাই, আপনি এসেছেন। আমি যেন একটু বল পেলাম। ভগবান পাঠিয়েছেন আপনাকে। দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, মুখ শুকনো। বললাম, কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বিপদ, গতকাল রাত্রিরে আমার দুখানা গায়ে গরু মরে গেল ঠাকুর মশাই। সে কি, গরু মারা গেল কি করে? তা কি করে বলি বলুন ঠাকুর মশাই, আশ্চর্য ব্যাপার। তখন অনেক রাত, হঠাৎ গোয়ালে কেমন একটা অদ্ভুত শব্দ শুনলাম। মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটফট করছে। উঠে বাইরে যাওয়ার আগেই মুগুলি গাইটা চিৎকার করে উঠল,
গিয়ে দেখি রানী আর মুগলি দুটোই মাটিতে শুয়ে ছটফট করছে। কি হলো কে জানে। তক্ষুনি লোক পাঠালাম পাশের গায়ে গোবর্ধির জন্য। সে এলো বটে, কিন্তু কিছুই বুঝতে পারলো না। আজ সকালে মারা গেল গরু দুটো। মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বলল, আজ সকাল থেকে আমার মেয়েটার জ্বরে যেন গা পুড়ে যাচ্ছে। এসব তো ভালো লক্ষণ নয় ঠাকুরমশাই। আপনি এলেন, ভালোই হলো। ব্রাহ্মণ মানুষ, ভিটেই বাস করলে আমার ভয় কেটে যাবে। বুঝলাম সবই, কিন্তু আমার কি করার আছে সেটাই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায়, তাহলে থাকতে পারি এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছিল। ফলার করে আমার একটু বাগানে যাওয়ার প্রয়োজন পড়ল। মাধবের কাছ থেকে গাড়ু চেয়ে বাগান ছাড়লাম। গাড়ু হাতে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কী রকম তা বোঝাতে পারবো না। যেন আমার খুব বড় একটা বিপদ আসছে, খুব কাছে এসে গিয়েছে সেই বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই অন্ধকার নির্জন আমবাগানে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল। কেন এরকম হচ্ছে আমার? তাড়াতাড়ি ফেরবার জন্য এগোতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুঁড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু হলে বোধহয় ভয় পেয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। আমাদের গায়ের সেই বটতলার সৌম্যমূর্তি সাধু, যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন। তাহলে কি সত্যিই আমার আজ সেই বিপদের দিন এসেছে? দূর থেকেই আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আমাকে আশীর্বাদ করল। তারপর হঠাৎ দেখলাম, কোথায় সাধু? কোথাও কেউ নেই। আমি একা অন্ধকারে গাড়ু হাতে দাঁড়িয়ে। ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম। বললাম, দেখো, আজ তোমার আমার দুজনারই খুব বিপদ। কি বিপদ সেটা তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ নেই। মোট কথা, আজ তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করো। আর আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধবের মুখ শুকিয়ে আরো ছোট হয়ে গেল। দৌড়ে এক ঘটি জল এনে এলো সে। আমি সাধুর দেওয়া গাঢ়বন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারদিকে ঘুরে ছিটিয়ে গণ্ডি কেটে দিলাম। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার আর মাধবের। কাপালিক আমাকেও ছাড়বে না। আজ আমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যরা হয়তো নিরাপদ, তবুও সাবধানের মার নেই জেনে সারা বাড়ি ঘুরে গণ্ডি কেটে দিলাম। রাত্রিরে খাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম, মাধব, তুমি আমি আজ এক ঘরে থাকবো। বাকিরা শুয়েছে? আগে হ্যাঁ ঠাকুর মশাই। বেশ, এসো আমার সঙ্গে। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে। ওই যে খাটের পায়ার কাছে, ওইখানটায় ঢালো। আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারদিকে একটা জলের গণ্ডি কাটো। নাও, শুরু করো। আমি তোমার সাথে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে আমি করে দিতাম। এই গণ্ডির ভেতরে খাটে উঠে আমরা দুজন বসে রইলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভেতরে এই বিপদের বিচিত্র ঘণ্টা বেজেই চলেছে। কি যেন ঘটবে, কে যেন আসছে। আমার পাশে চুপ করে বসে মাধব। ঠিক মাঝরাত পেরিয়ে যাওয়ার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আমবাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিছুই নয়, হাওয়া এলো কোথা থেকে? ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়বে। বাড়ির জানালা আর দরজা দড়ম দড়ম করে খুলতে আর বন্ধ হতে লাগলো। বাড়ির ভেতর মেয়েরা শব্দ করে কেঁদে উঠতে লাগলো। আমি চেঁচিয়ে বললাম,
কেউ বাইরে আসবেন না, সব ভেতরে বসে থাকুন। ঝড়ের মধ্যে কার যেন বিভৎস হুঙ্কার, বিকৃত গস্তব গলায় কে যেন অমানসিক হুঙ্কার করছে। কে ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করছে বাড়ির ভেতর ঢোকার। বারবার অদৃশ্য কিসে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আবার শান্ত আমবাগানের মৃদু হাওয়া, বাড়ির কলা গাছের পাতা নড়ছে। যে বাড়িতে ঢোকবার চেষ্টা করছিল সে যেন উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গিয়েছে। আমার বুকের ভেতরে বিপদের ঘণ্টাও হঠাৎ থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই, বেঁচে গেলাম বোধহয়। সেদিন রাত্রিটা আমরা খাটেই বসে রইলাম। পরের দিন সকালে খবর পেলাম মাধবের মেয়ের জ্বর কমে গিয়েছে। আমি সকালেই বিদায় চেয়েছিলাম। মাধব ঘোষ কিছুতেই ছাড়ল না, খালি বলে, আপনার দয়াতেই রক্ষা পেলাম। বেঁধে রাখতে পারবো না জানি, তবুও এই বেলাটা থেকে যেতেই হবে। থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকেলে মাধবের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে প্রায় মাইলখানেক হেঁটে এসেছি। দেখি ঘোড়ায় চড়ে এক দারোগাবাবু কোথায় যেন চলেছেন। পেছনে দুজন পাগড়িওয়ালা সেপাই। আমার কাছ দিয়ে যখন তারা যাচ্ছেন, কি মনে হতে একজন সেপাইকে জিজ্ঞেস করলাম, কোথায় চললে বাপু? সেপাইটা বলল, সামনে বিরামখালিতে একটি শ্মশান আছে, জানেন? সেই শ্মশানে একটি কাপালিক থাকতো, সে খুন হয়েছে। ধরা গলায় বললাম, খুন হয়েছে বোঝা গেল কি করে? মাথাটা নাকি একেবারে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজ না। আমি তখন সব বুঝতে পেরেছি। কাপালিকই তো বলেছিল বেতাল বাধা পেলে ফিরে গেলে যে তাকে জাগিয়েছে তাকেই আক্রমণ করে। কি ভয়ঙ্কর মৃত্যু! একবার তাদের সাথে গিয়ে মৃতদেহটা দেখে আসবার ইচ্ছা হয়েছিল। পরে সেই ইচ্ছেও দমন করি। মনে মনে আমাদের গায়ে দেখা সৌম্য সাধুকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম। গল্প শেষ করে তারানাথ বললে, কিরকম শুনলে? আমরা বললাম, ভালোই। পথে বেরিয়ে কিশোরীকে বললাম, বিশ্বাস হলো? সে কথার জবাব না দিয়ে কিশোরী হেসে বলল, দিনটা তো ভালোই কাটলো।